আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমে জেনে নেই সংবাদ শিরোনামগুলো। জয়ের দ্বার প্রান্তে বাইডেন, নেভাদা জিতলেই ছুঁয়ে ফেলবেন ম্যাজিক ফিগার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল সমান হলে কি হবে? 2 যুগ পর রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনায় ডেমোক্রেটদের প্রথম জয়। পেনসিলভেনিয়া ও মিশিগানে মামলা করবে ট্রাম্প গোষ্ঠী। মার্কিন প্রেসিডেন্টের যেসব ক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের সামনে বাইডেন সমর্থকদের নাচ গান। ফলের আগেই ট্রাম্পকে অভিনন্দন জানালেন স্লোভেনিয়া। গালওয়ান সংঘাতে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে চীন, নিশ্চিত করল ব্লুমবার্গ। সব শেষে থাকছে আমেরিকায় কি ঘটছে, কে প্রেসিডেন্ট হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, বলছেন ডক্টর হাসান রুহানি। শিরোনামগুলো শুনলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলছে ভোট গণনা, চলছে তুমুল লড়াই। এরই মধ্যে ব্যাটল গ্রাউন্ড রাজ্য মিশিগানের 16টি ইলেকটোরাল ভোট জিতে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন। সংস্থা এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী 264 ইলেকটোরাল ভোট নিয়ে অবস্থান করছেন জয়ের দ্বার প্রান্তে। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটল গ্রাউন্ড নেভাদায়, যেখানে 6টি ইলেকটোরাল ভোট রয়েছে। এখানে জয় পেলেই 270 ইলেকটোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার পেয়ে যাবেন জো বাইডেন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এরই মধ্যে 3টি রাজ্যের ভোট গণনা নিয়ে আপত্তি তুলে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে বাইডেন যখন 253 ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন, তখন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর সাংবাদিক জন কিং এক বিশ্লেষণে বলেন, ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন যদি নেভাদা ও অ্যারিজোনায় জেতেন, তাহলেই তিনি প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় 270টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে ফেলবেন। ওই সময় বাইডেন 2টি রাজ্যে এগিয়েছিলেন। এরই মধ্যে অ্যারিজোনায় 11টি ইলেকটোরাল ভোট রয়েছে, যেখানে জয় নিশ্চিত করে ফেলেন তিনি। গতবার রাজ্যটিতে জয় পেয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জন কিং তার বিশ্লেষণে বলেন, নেভাদা ও অ্যারিজোনায় বাইডেনের এগিয়ে থাকা জয়ে পরিণত করে ফেলতে পারলে হওয়ার পর ব্যাটল গ্রাউন্ডের রাজ্য পেনসিলভেনিয়ায় জয় না পেলেও 270টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে ফেলবেন তিনি। ফক্স নিউজ ও সিএনএন এর আভাস অনুযায়ী মিশিগান ও অ্যারিজোনায় জয় পাওয়ার পর বাইডেনের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 264তে। ফলে নেভাদায় জয় পেলে সেখানকার জন্য বরাদ্দ থাকা 6টি ইলেকটোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট হওয়ার ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন বাইডেন। নেভাদায় বর্তমানে মাত্র 0.6% ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখনো পর্যন্ত গণনা ভোটের 49% ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 48.7% ভোট। তুমুল লড়াই হওয়া এই রাজ্যটির জয় পরাজয়ের উপর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার অনেকখানি নির্ভর করছে। এছাড়া এখনো পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফলাফল পাওয়া যায়নি, সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে 3টি ইলেকটোরাল ভোট, জর্জিয়ায় 16টি, নর্থ ক্যারোলিনায় 15টি এবং পেনসিলভেনিয়ায় 20টি। নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর এগুলোর সবগুলোও যদি ট্রাম্প জেতেন, তাহলেও তার ইলেকটোরাল ভোট দাঁড়াবে 268তে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না তিনি। তবে বাইডেন এগিয়ে থাকায় সময় নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এরই মধ্যে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভেনিয়ায় গণনায় আপত্তি তুলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে ট্রাম্প শিবির। প্রেসিডেন্ট নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই চলছে। হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পের চেয়ে এখনো পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার থেকে দেশটিতে ভোট গণনা শুরু হয়েছে, চলছে ভোট গণনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন কেউই যদি সংখ্যাগরিষ্ঠতা বা 270টি না পান এবং 538 ইলেকটোরাল ভোটের মধ্যে 269 ভোট সমান হয়ে যায়, তাহলে কি হবে? এক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি পরিষদের হাতে চলে যাবে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব। নিয়ম অনুযায়ী কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবে, আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। প্রতিনিধি পরিষদ প্রতিটি রাজ্যের একটি করে ডেলিগেশন থেকে ভোট নেবে। সেক্ষেত্রে 50টি অঙ্গরাজ্যের মধ্যে যিনি 26টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনি হবেন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে 100 সদস্যের সিনেটে যিনি 51টি ভোট পাবেন, তিনি এই পদে জয়ী বিবেচিত হবেন। এছাড়া তৃতীয় কোনো দলের প্রার্থীও যদি বেশি ভোট পাওয়ার মাধ্যমে প্রধান 2 দলের প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতাতে চ্যালেঞ্জের মুখে ফেলেন,
তখনও একই পদ্ধতিতে প্রতিনিধি পরিষদ এবং সিনেট প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে। মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া ও মিশিগানে ভোট গণনা বন্ধে মামলা করার কথা জানিয়েছেন ট্রাম্প গোষ্ঠী। ডোনাল্ড ট্রাম্প প্রচার শিবির থেকে বলা হয়েছে তারা গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়ায় ভোট গণনা বন্ধ করতে মামলা করছেন। এছাড়াও ভোট গণনা বন্ধে মিশিগানে অঙ্গরাজ্যে মামলা করার কথা জানিয়েছে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির। যদিও এই মুহূর্তে পেনসিলভেনিয়ায় ভোট গণনা বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ হিসেবে এ পর্যন্ত তিনি প্রায় 4 লাখ ভোটে এগিয়ে আছেন। তাদের পক্ষ থেকে উইসকনসিন ও মিশিগান নিয়েও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা বাড়ছে। ট্রাম্প শিবিরের অভিযোগ, ডেমোক্র্যাটরা কর্মকর্তারা পর্যবেক্ষকদের গণনা কার্যক্রম থেকে 25 ফুট বা তারও বেশি দূরে থাকতে বাধ্য করেছে। ফলে আমাদের পর্যবেক্ষকদের অর্থবহ কাজের কোনো সুযোগ থাকছে না। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন এক বিবৃতিতে বলেন, মিশিগানের আইন অনুযায়ী ভোট গণনা নির্ধারিত জায়গায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের কাউকে সেভাবে উপস্থিত থাকার কোনো সুযোগ দেওয়া হয়নি। সে কারণে তাদের পক্ষে ব্যালট পেপার খোলা ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ সম্ভব হয়নি। সিএনএন বলছে, এক বিবৃতি দিয়ে ট্রাম্প শিবির মামলার করার কথা জানিয়েছে। তবে সিএনএন এর পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায় এ ধরনের কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। কোনো প্রেসিডেন্ট 2 বারের বেশি নির্বাচিত হতে পারেন না। প্রেসিডেন্ট সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেন এবং ফেডারেল প্রশাসন নিয়োগ করতে পারেন। যুক্তরাষ্ট্র কংগ্রেস আইন প্রণয়ন করার পর সেই আইন প্রয়োগের দায়িত্ব প্রেসিডেন্টের। সরকারের প্রধান 3টি শাখা। যুক্তরাষ্ট্রের সরকারের 3টি প্রধান শাখা রয়েছে: বিচার বিভাগ, আইন প্রণয়ন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ। প্রেসিডেন্ট কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন এবং ফেডারেল বিচারক মনোনীত করতে পারেন, কিন্তু তা সেনেট থেকে অনুমোদিত হতে হয়। প্রেসিডেন্ট মন্ত্রিসভার সদস্য ও রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারেন, কিন্তু এসব নিয়োগেও সেনেটের অনুমোদন লাগে। এভাবে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন বিভাগ প্রশাসনিক বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। স্টেট অফ ইউনিয়নের ক্ষমতা। প্রেসিডেন্টকে কিছুদিন পর পর কংগ্রেসের কাছে রাষ্ট্র পরিচালনার বিষয়ে অবহিত করতে হয়। প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্টেট অফ ইউনিয়ন বলা হয়। না বলতে মানা। প্রেসিডেন্ট কোনো আইনে ভিটো দিতে পারবেন না বা না বলতে পারবেন না, কিন্তু যদি কংগ্রেসের দুই পক্ষ সেনেট ও হোয়াইট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের 2/3 কোনো আইন প্রণয়নের পক্ষে মত দেয়, তাহলে প্রেসিডেন্টের ভেটো সত্ত্বেও আইন কার্যকর হতে পারে। পকেট ভেটো। কিন্তু মাঝে মধ্যে প্রেসিডেন্ট কোনো আইন প্রণয়নকে একটি কৌশলে আটকে রাখতে পারেন। এই কৌশলটাকে বলা হয় পকেট ভেটো। এর মাধ্যমে প্রেসিডেন্ট কোনো আইন নিজের কাছে আটকে রাখতে পারেন। এর ফলে কংগ্রেসে অনুমোদিত হলেও প্রেসিডেন্টের কাছে আটকে থাকার কারণে আইনটি কার্যকর হতে পারে না। এই আইনের মতো অনেক বিষয়ে সংবিধান ও সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের ক্ষমতাকে স্পষ্ট করে নির্ধারিত করেনি। নির্বাহী ক্ষমতা। প্রেসিডেন্টের আরেকটি বিখ্যাত ক্ষমতার নাম হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী ক্ষমতা। এর মাধ্যমে প্রেসিডেন্ট সরকারি কর্মকর্তাদের কোনো বিষয়ে নির্দেশ দিতে পারেন, কিন্তু তার মানে এই নয় প্রেসিডেন্ট যা খুশি তাই নির্দেশ দিতে পারেন। আদালত ইচ্ছে করলে এই নির্দেশ বাতিল করতে পারে অথবা কংগ্রেস এই নির্দেশের বিপরীতে আরেকটি আইন প্রণয়ন করতে পারে। চুক্তির ক্ষমতা। প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে আরেকটি দেশের সাথে চুক্তি বাতিল করতে পারেন, কিন্তু সিনেটের 2/3 সমর্থন লাগবে। সামরিক বাহিনীর প্রধান। প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ বা সামরিক বাহিনীর প্রধান, কিন্তু যে কোনো যুদ্ধ ঘোষণা করতে পারে কংগ্রেস। তবে এই নিয়মটি পুরোপুরি স্পষ্ট নয়, কারণ কংগ্রেসের অনুমোদন ছাড়াও কিছু সময় প্রেসিডেন্ট সামরিক সংঘর্ষে সৈন্যদের অংশ নেবার অনুমোদন দিতে পারেন। অভিশংসন। প্রেসিডেন্ট যদি ক্ষমতার অপব্যবহার করেন বা কোনো অপরাধ করেন, তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তাকে সরানোর জন্য ইমপিচমেন্ট বা অভিশংসন শুরু করতে পারেন। চলছে ভোট গণনা, আসছে হার জিতের খবর। এর মধ্যে হোয়াইট হাউসের সামনে ভিড় করেছে কয়েকশো মানুষ। গান, নাচ, ব্যানার সহ উৎসব যেন চলছে সেখানে। তারা বেশিরভাগই বাইডেনের সমর্থক। ট্রাম্পের অনুরাগীও আছেন, তবে সংখ্যায় খুবই কম। বাইডেনের সমর্থকরা বলছেন এটা হলো গোয়িং অ্যাওয়ে পার্টি বা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, মাঝে মধ্যেই চিৎকার করে কেউ বলছেন উই ওয়ান্ট হিম গন। তাদের হাতের ব্যানারে লেখা রিমুভ ট্রাম্প। বাইডেন সমর্থকদের বিশ্বাস তাদের নেতা এবার প্রেসিডেন্ট হবেন। কিছুদিন আগেই এই জায়গা ছিল ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর বিক্ষোভকারীদের দখলে, তবে তখন ছিল প্রতিবাদ। এখন আশায় বুক বেঁধে উৎসব। ট্রাম্পের অল্প কিছু সমর্থক আশায় বুক বেঁধে আছেন তাদের নেতার জয়ের উৎসব করবেন বলে। তাদের আশা প্রাথমিক ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত ট্রাম্পই জিতবেন। তাদের উৎসব পালন দীর্ঘ হবে। পরাজিত প্রার্থীরা অনুগামীরা মনে বেদনা নিয়ে সরে যাবেন।
30 বছর বয়সী গোল্ডিং ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প যেদিন জিতেছিলেন সেদিন মন খারাপ নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আজ ঠিক করেছি যাই হোক মানুষের মাঝখানে থাকবো। আর 28 বছর বয়সী শাফরিড বলেছেন, আমি তো উৎসব পালন করতে চাই, তাই এসেছি। পুলিশও প্রচুর মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের চারপাশ ঘিরে লাগানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা বেড়া। নিরাপত্তা কর্মীরা সতর্ক, কোনো ঘটনা ঘটলে দ্রুত মোকাবেলা করার জন্য তৈরি রয়েছেন তারা। 2 যুগ পর রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনায় ডেমোক্রেটদের প্রথম জয় এনে দিলেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফলে রাজ্যটির 11টি ইলেকটোরাল ভোটে যাচ্ছে জো বাইডেনের ঝুলিতে। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, 72,79,000 জনসংখ্যা বিশিষ্ট অঙ্গরাজ্য অ্যারিজোনায় এবারের নির্বাচনের আগের আগাম ভোটার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সেখানে নির্বাচনী দিনের আগেই সেখানকার অন্তত 26 লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। অ্যারিজোনায় ল্যাটিনো জনগোষ্ঠীর আকার ক্রমাগত বাড়ছে। ফলে অঙ্গরাজ্যটিতে কয়েক বছর ধরেই রাজনৈতিক পট পরিবর্তনের আশা করছিলেন বিশ্লেষকরা। ডেমোক্রেটরা 1996 সালের পর রিপাবলিকানদের হাত থেকে অ্যারিজোনা উদ্ধারের চেষ্টায় ছিল। প্রেসিডেন্ট নির্বাচিত হতে বাইডেনের আরও 22টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন ছিল। মিশিগান ও নেভাদায় এখনো পর্যন্ত এগিয়ে আছেন বাইডেন। এই দুই রাজ্যে ইলেকটোরাল কলেজ সংখ্যা 22, তবে নেভাদায় এখনো 1/3 ভোট গণনা হয়নি। অপরদিকে মিশিগানে ভোট গণনা প্রায় শেষ। এই উইসকনসিন অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত একদম জয়ের কাছাকাছি চলে এসেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে চূড়ান্ত ফল আসার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানিয়েছে ফার্স্ট লেডি মেলানিয়ার দেশ স্লোভেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরো 4 বছরের জন্য নির্বাচিত করেছে। ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কে অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেন জানেসা। যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় আর বাংলাদেশ সময় বিকেল 5টায় যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত 9টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল 8টায়। ভোটের শুরুতেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এবার নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা যেমন হচ্ছে, তেমনি আছে জয় পরাজয় নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্ভাবনা। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে সহিংসতার আশঙ্কায় দেশ জুড়ে অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকেই বন্ধ রাখা হয়েছে। জনমত জরিপ সত্য হলে বাইডেনের সহজেই জয়ী হওয়ার কথা, এমনকি তার নিরঙ্কুশ জয়ও অসম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রে ভোটের জটিল সমীকরণে আবার ট্রাম্প কম্প হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা, এবং তারই আভাস দেখা যাচ্ছে ফলাফলে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং শেষ পর্যন্ত কে জয়ী হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। যদিও জয়ের একদম দ্বারপ্রান্তে চলে এসেছেন জো বাইডেন। এখন মনে রাখতে হবে 2016 সালের নির্বাচনে এমনই এক পরিস্থিতির মধ্যে দিয়েই জয় ছিনিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবার পরাজিত হলে তা হবে 1992 সালে জর্জ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনর্নির্বাচনে হার। হিমালয়ে তীব্র শীতের মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে চীন ও ভারতের সেনারা। পাহাড়ি এলাকায় হিম শীতল ঠান্ডার মধ্যেই বাংকারা আর ঘাঁটিতে অবস্থান নিচ্ছে তারা। কিন্তু এই প্রস্তুতির মধ্যেই গত গ্রীষ্মে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের ফলও স্পষ্ট হয়ে উঠেছে। এই উত্তেজনার ফলস্বরূপ একসময় ভারতে যে এলাকায় টহল দিত, চীন তার বড় একটা অংশ নিজেদের আয়ত্তে নিয়ে ফেলেছে। গত জুনে গালওয়ান উপত্যকায় চীনা গণমুক্তি ফৌজের সঙ্গে হাতাহাতি সংঘর্ষে 20 ভারতীয় জওয়ান নিহত হয়েছিল। এরপরই থেকেই তাদের বিতর্কিত পাহাড়ি এলাকা 300 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। পরিস্থিতি সম্পর্কে অবগত ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ সম্পর্কে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। ওই কর্মকর্তারা জানান, অধিকৃত এলাকায় এখন ভারতীয় সেনা টহলে বাধা দিচ্ছে চীন। আর নতুন করে দখল নেওয়া এই এলাকার আয়তন নিউ ইয়র্কে শহরের প্রাণকেন্দ্র ম্যানহাটন দ্বীপের চাইতেও প্রায় 5 গুণ বড়। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার উঁচুতে হিমালয়ের বিতর্কিত সীমান্ত অঞ্চল প্রকৃতপক্ষে হিমশীতল রুক্ষ পাথুরে মরুভূমি। তবে অঞ্চলটির কৌশলগত এবং সামরিক গুরুত্ব অনন্য। গত 6 দশক আগে সর্বপ্রথম এই অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ করে ভারত এবং চীন।
তারপর দীর্ঘ কয়েক দশক লাদাখে চীনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি ভারতকে, কিন্তু সীমান্ত এলাকায় ভারতীয়দের সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে আবারও তৎপর হয়ে ওঠে গণমুক্তি ফৌজ। দুই পক্ষের মধ্যে স্নায়বিক উত্তেজনা ও তুঙ্গে, গণমাধ্যমের আলোচনায় তা এখন কমিয়ে আসছে। তাই শীতে তাপমাত্রা শূন্যের কাছাকাছি এবং 40 ডিগ্রির নিচে নামলেও ওই পরিবেশে জনবিরল সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থান বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে দুই দেশের সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডারের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডি.এস. হুদা সমুদ্রপৃষ্ঠ থেকে 18,176 ফুট উচ্চতায় হিমালয় পর্বতমালা জুড়ে বিস্তৃত দুর্গম সীমানা রক্ষার দায়িত্ব ছিল তার কাঁধে। হুদা বলেন, 1962 সালের যুদ্ধের পর শীতকালে সেনা মোতায়েনের এমন নজির আমরা আগে কখনো দেখিনি। দুই পক্ষের সেনাই বাংকার খুঁড়ে শীতকালে অবস্থান করার প্রস্তুতি নিচ্ছে। উত্তেজনা দীর্ঘকাল থাকবে তার এটাই ইঙ্গিত। আর যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেও যেতে পারে। ব্রিটিশ শাসনামলে 1914 সালে তিব্বত ও ভারতের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ করা হয়। চীন তা মানে না, কারণ চীন শাসিত তিব্বত ঐতিহাসিকভাবে লাদাখের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত। 1959 সালে তিব্বতে চীন শাসন বিরোধী এক বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহ কঠোরভাবে দমন করে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক করিডোরকে চীনের বৈশ্বিক বাণিজ্য পথ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অতি গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে সহজেই মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকার সঙ্গে বাণিজ্যে অংশ নিতে পারবে চীন। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিও খরচ কমবে, সময়ও বাঁচবে অনেকখানি। চীন তাই কারাকোরাম হাইওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিতর্কিত সীমানায় ভারতীয় অংশ নিয়ন্ত্রণ নেয়ার মধ্য দিয়ে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কি ঘটছে এবং কে প্রেসিডেন্ট হচ্ছেন তা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি বুধবার তেহরানে মন্ত্রী পরিষদের বৈঠকে এসব কথা বলেন। রুহানি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিষেধাজ্ঞার পরিবর্তে সম্মান, হুমকির পরিবর্তে শ্রদ্ধা এবং আইন লঙ্ঘনের পরিবর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ অনুসরণ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, উত্তর এবং উত্তর পশ্চিমের সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের উপস্থিতি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি কূটনৈতিক ও বেসামরিক পন্থায় কারাবাখ সংকটের সমাধান করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ডক্টর রুহানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছে তারা মারাত্মক অন্যায় করেছে, কিন্তু যারা মানুষ হত্যা করছে তারাও বড় অন্যায় করছে এবং মানবতা বিরোধী কাজ করছে। বন্ধুরা, এই ছিল এখনকার সংবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত সংবাদ আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। এখনকার সংবাদ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।